সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমাদের 1 নম্বরটা শেষ হয়ে যাবে। 1 নম্বর এক্সপেরিমেন্ট তোমাদের কয়টা করানো হয়েছে? আহ ভিনেগার কি করানো হয়েছে? জি স্যার। ওকে, এটাও মোটামুটি শেষ হয়ে যাবে, কারণ দুইটাই তো টাইট্রেশন ভিত্তিক। তো দুইটাই আজকে শেষ হবে। তো আমরা আবার শুরু করি। আহ একই জিনিস বারবার বলি, তার কারণ হচ্ছে যাতে মনে থাকে পরীক্ষার হলে। আহ তো 1 নম্বর প্রশ্ন যদি বলি, এখানে এক কোয়ান্টিটেটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস, এই কোয়ান্টিটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস মানে কি? পরিমাণগত অজৈব বিশ্লেষণ। হ্যাঁ, তো এইটা যদি বলো তাহলে এই যে টিচাররা বিরক্ত হয়। এরকম এর আগেও বলেছি যে তোমাকে অর্থ জিজ্ঞাসা করা হয়নি আর কি। তোমাকে যদি বলা হয় এআই মানে কি, তুমি যদি বলো স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে হবে না। কে বলবে? বলে ফেলো। সালমাই বলো। স্যার, কোনো অজৈব দ্রবণের মধ্যে উপাদানগুলোর কতটুকু পরিমাণ আছে, এটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টিটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস বা বিশ্লেষণ যেটা। আর কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কি? কোনো দ্রবণের মধ্যে কি কি উপাদান আছে, যখন আমরা এটা বোঝাবো তখন হবে হচ্ছে আমাদের গুণগত অজৈব বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস। ওকে, ভেরি গুড। এবার এই সবাই এগুলো এরকম করে লিখবে, নোট তৈরি করবা। তো এগুলো রাখতে হবে আর কি। এগুলো তোমার যে কোনো সময় ভাইবা ক্ষেত্রে কাজে লাগবে। 2 নম্বর আমরা লিখলাম টাইট্রেশন কি? টাইট্রেশন। এবার আরেকজন বলো টাইট্রেশন কি? স্যার, জানা জানা ঘনমাত্রা। ঘনমাত্রা দ্রবণ দ্বারা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়কে টাইট্রেশন বলে। ভেরি গুড। এবার 3 নম্বর প্রশ্ন হলো, 3, প্রমাণ প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণ। প্রমাণ যে দ্রবণ। দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। ওকে, ঠিক আছে। তো এখানে এই যে আমাদের যে টাইট্রেশন, সেই টাইট্রেশনে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ফেরাস সালফেটের যে পরিমাণ নির্ণয়, এই পরিমাণ নির্ণয় করতে গেলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ধরনের পদার্থ? সেকেন্ডারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড পদার্থ। পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে কি করতে হয়, কি করে নিতে হয় আগে? প্রমিতকরণ বা প্রমিতকরণ। স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে, তাহলে প্রমিতকরণ মানে কি? প্রমিতকরণ মানেটা কি? প্রমিতকরণ মানে কি? স্যার, প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণের সাহায্যে কোনো দ্রবণের সঠিক ঘনত্ব নির্ণয় প্রক্রিয়া। ওকে, ঘনত্ব না বলে ঘনমাত্রা বলবো আর কি। ও আচ্ছা। ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়া আর কি। যে যখন এই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে তখন একেবারে ফ্রেন্ডলি ফ্র্যাঙ্কলি উত্তর দেবো, স্যার আমাদের যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এর ঘনমাত্রা যেহেতু স্থির থাকে না স্যার, তো এই জন্য আমরা প্রথমেই আমরা অক্সালিক অ্যাসিড দ্বারা এটার ঘনমাত্রা নির্ণয় করে নিব। তো এটাই এরকম। যদি কোনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থাকে যাদের ঘনমাত্রা আবার কোনো একটা স্ট্যান্ডার্ড বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সাহায্যে এটাকে আবার নতুন করে ঘনমাত্রা নির্ণয় করা হয়, তখন এটাকে প্রমিতকরণ বলে। এরকম করে গল্পের মতো করে বললে তখন ভয়টাও কেটে যায়, এবং টিচার মনে করে যে হ্যাঁ, ও মোটামুটি অনেক ইজিলি বা তার মধ্যে জড়তা কম আর। একই জিনিস কেউ হয়তো একেবারে তোতা পাখির মতো বলবে, একই জিনিস একজন এমন ভাবে বলবে যে তা মনে হবে যে সে হয়তো গল্প করছে, কথা বলছে। তো ঠিক আছে, এই পর্যন্ত হলো। হওয়ার পরে এখন আসলো যে অক্সালিক অ্যাসিডের সাহায্যে
যখন আমরা অক্সালিক অ্যাসিডের সাহায্যে যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গনেটের পরিমাণ নির্ণয় করব, তখন অক্সালিক অ্যাসিডের সংকেত লিখতে বলতে পারে। তো অক্সালিক অ্যাসিডের সংকেত লিখতে তোমরা পারবে? আণবিক সংকেত হলো H2C2O4, আর গাঠনিক সংকেত তো COOH এবং COOH, দুইটা অ্যাসিড মূলক। এটার ইউপ্যাক নাম কি বলো? ইথেন ডাইওয়িক অ্যাসিড। ইথেন ডাইওয়িক অ্যাসিড। ওকে, এখন এর পরের প্রশ্ন হচ্ছে যে H2C2O4 এর সাথে KMNO4 এর বিক্রিয়া সমতা করে দেখাতে পারবে কিনা? সমতা করে দেখাতে পারবে কিনা? পারবে? জি স্যার, পারবো। জি স্যার। ওকে, তো সেক্ষেত্রে সমতা তো আমরা তো কি করেছি, আমরা স্টেপ স্টেপ ধরে ধরে সমতা করা শিখিয়েছি, কিন্তু সমতা তো তোমাকে ওই ওই দিন তো আর এমন না যে আমাকে ভেঙে দেখাতে হবে। তুমি যদি ডিরেক্ট লিখতে পারো যে স্যার, হ্যাঁ স্যার আমি পারি, তো H2C2O4 KMNO4 কোনটার মোলের সহগ, প্রথমেই তোমরা আগে সমতা করার চেষ্টা করবে না। তুমি আগে KMNO4 H2SO4 বিক্রিয়া করে, ম্যাঙ্গানিজ আছে তাই ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, পটাশিয়াম আছে পটাশিয়াম সালফেট K2SO4, তারপরে পানি H2O, আর হলো অক্সালিক অ্যাসিড আছে কার্বন ডাই অক্সাইড। এই যে এটা যদি লিখতে পারো তাহলে বলছে হ্যাঁ ঠিক আছে। তখন হয়তো তোমাকে বলতে পারে, আচ্ছা তুমি সমতা করতে পারবে? জি স্যার আমি সমতাকরণ পারি। তখন আমাদেরকে যে ভেঙে ভেঙে দেখাইছিলাম জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া, তখন দেখাবে। ফার্স্টলি এখানে কি কি আছে? অক্সালিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড লিখছি, KMNO4 আছে, KMNO4 লিখছি, এবং এগুলা আমাদের যে বর্ণনার মধ্যে দেখবো যে সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করার কথা বলা হচ্ছে, তো সেখানেও অম্লীয় করা হচ্ছে। তো এই তিনটা দেওয়ার পরে কি কি হবে? ম্যাঙ্গানিজ আছে ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম আছে পটাশিয়াম সালফেট, পানি, আর এখানে এই যে অক্সালেট আয়ন C2O4, আমরা মনে রেখেছি যে এইটা পরিণত হয় কার্বন ডাই অক্সাইডে। এরপরে যদি বলে যে সমতা করে দেখাও, তখন তুমি সমতা করে দেখাবে, এর আগে সমতা দেখার দরকার নেই। বলো, যদি বলে বিক্রিয়া লিখতে অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গনেট বিক্রিয়া লিখতে পারবে? জি স্যার। ওকে, আমরা কিন্তু একদিন ডেমো ভাইবা নিব, ঠিক আছে? এখানে ডেমো আমি প্রত্যেককে ডেকে ডেকে, এই যে স্ক্রিনে আসবে, স্ক্রিনে এসে যার যখন ভাইবা হবে তখন সে উত্তর দিবে, একজন একজন করে আর কি। 10টা 20টা প্রশ্ন জিজ্ঞাসা করব, লিখতে বলে লিখে সঙ্গে সঙ্গে দেখাবে খাতা ওপেন করে। এই যে আমরা লাইভ দেখবো আর কি, যেদিন সেদিন একটু সময় নিয়ে করব। ওকে, এর পরের বিষয় অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গনেট, এটার যে বিক্রিয়াটা, এখানে কোনটা জারক আর কোনটা বিজারক? KMNO4 অক্সালিক অ্যাসিড, কোনটা জারক কোনটা বিজারক? স্যার KMNO4 হচ্ছে জারক। জারক। পটাশিয়াম পারম্যাঙ্গনেট জারক। আর এই যে আমিও ভুলে বলে ফেলছি KMNO4, এরকম বলবো না আর কি, যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট আর অক্সালিক অ্যাসিড হলো বিজারক। পটাশিয়াম পারম্যাঙ্গনেট জারক, অক্সালিক অ্যাসিড বিজারক। এখন প্রশ্ন হচ্ছে, এইটার মধ্যে দেখো কত প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে একটা টাইট্রেশন যখন করি, এই যে হলো বুরেট, আর নিচে থাকে কনিক্যাল ফ্লাস্ক, আর বুরেটটা একটা স্ট্যান্ডের সঙ্গে আটকানো থাকে। তো আমরা করি কি, এখানে ফোটাই ফোটাই এখানে পড়তে থাকে ড্রপ। এক সময় কি হয়, কালার চেঞ্জ হয়। যখন কালার চেঞ্জ হয়, কালার যখন চেঞ্জ হয় তখন কি করি, স্টপ করি, তাই কি না? কালার চেঞ্জ হলে কি করি, স্টপ করি। জি তো স্যার। কালার যে চেঞ্জ হয়, এই কালার চেঞ্জের জন্য কে হেল্প করে? কালার চেঞ্জ করতে হেল্প করবে কে? নির্দেশক। নির্দেশক। তাহলে যে সকল পদার্থ নির্দেশক, যে সকল পদার্থ বর্ণ পরিবর্তনের বর্ণ মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে। হ্যাঁ, তাহলে এটা একটা প্রশ্ন, প্রশ্ন লিখে রাখো। যারা প্রশ্ন আহ, মানে করছো লিখছো, সে লিখে রাখবে যে নির্দেশকের সংজ্ঞা বলতে পারে। এখন প্রশ্ন হলো, এই বিক্রিয়ায় নির্দেশক কে? এই টাইট্রেশনে কি নির্দেশক ব্যবহার করেছো? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথ্যালিন, যে নামগুলো শুনতে, এখানে কোনটা ব্যবহার করেছো? কে বলবে? ফেনপথ্যালিন।
আর কে বলবে? ফেনফথ্যালিন। আর কে বলবে? আর কে? আর কেউ কি বলতে চায়? আরে শুনেনি, দাঁড়াও। কারো জানা আছে? তাহলে এখানে আয়রনের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে যে বিক্রিয়া এই যে অক্সালিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়া, এখানেও সমতা করা নাই, জাস্ট বিক্রিয়াটা লেখা আছে। যাই হোক, এই বিক্রিয়ায় এই টাইট্রেশনে কোনো নির্দেশক ব্যবহার করা হয় না। আমাদের নোটবুকের যদি কোশ্চেন দেখো, কোশ্চেনের মধ্যে কোনো নির্দেশকের কথা বলা হয়নি, কিন্তু অনেক জায়গাতেই কি করা হয়, নির্দেশকে বলা হয়। যেমন এখানে ভিনেগারের ক্ষেত্রে একটা নির্দেশকের কথা বলা হয়েছে, দেখছো এখানে নির্দেশক বলা হয়েছে না, নির্দেশক। এখানেও একটা নির্দেশকের কথা বলা হয়েছে, ফেনফথেলিন, কিন্তু আমাদের এখানে কোনো নির্দেশক নাই প্রথম টাইট্রেশনে। কারণ এই টাইট্রেশনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই নির্দেশকের ভূমিকা পালন করে। তাহলে এই আমাদের অক্সালিক অ্যাসিড দ্বারা বা লোহার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে যে টাইট্রেশন, এই দুই জায়গাতেই আমরা, যেহেতু দুইটার ক্ষেত্রেই আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি, আর এটাই নিজেই কিসের কাজ করে, নির্দেশকের ভূমিকা পালন করে। নির্দেশকের ভূমিকা পালন করে। তো এটা জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে কোনো নির্দেশক দিয়েছো, ব্যবহার করেছো? স্যার বাইরে থেকে ব্যবহার করিনি, কিন্তু এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু আছে, ও নিজেই একটা নির্দেশকের ভূমিকা পালন করে। ঠিক আছে, ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, জি স্যার। ওকে। তারপরে হলো আমাদের ইয়েটা হলো যে এইটা টাইট্রেশন শেষ করলাম, করে শেষে গিয়ে আমাদের ফলাফল লিখলাম। তো আজকে যেটা এটা মেইন ফোকাস করতে যাচ্ছি, এটা তোমরা হয়তো কোনো একটা খাতা দেখে লিখেছো। তোমরা কি সবাই শুরুতে এখানে 5 দিয়ে শুরু করেছো? তোমার খাতায় কি এখানে 5 দিয়েই শুরু হয়েছে? জি স্যার। কেন? মানে 5 দিয়ে শুরুটা হলো কেন, বৈশিষ্ট্য কি? 5 দিয়ে শুরু করার মানে নাকি? কোনো মজেজা আছে 5 দিয়ে শুরু করার? ওকে, তাহলে সেক্ষেত্রে এরকম যদি কাজ করে, তাহলে মনে হয় যে কি সেটা ওই পুরাতন খাতা দেখে লিখে আনতো। পরীক্ষার হলেও যদি এরকমই 5 দিয়ে শুরু করো, তাহলে মনে হবে কি তুমি আগের পুরাতন খাতা দেখেই লিখে আসছো, তুমি ওই দিন কোনো কাজ করোনি। এই একটা বিষয়। আর এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে তার মানে যে টাইট্রেশনের যে রেঞ্জ, সেটা একেবারে 21 হয়েছে, যোগ অ্যাভারেজও 21 হয়েছে। সেক্ষেত্রে আমরা কত চেঞ্জ করতে পারি? সেক্ষেত্রে কখনো 21-এর কাছে 22 লেখা যাবে না, হ্যাঁ। তো 21, 21.1 বা 2 এরকম, মানে করবে এরকম যে গড়ে 21 করতে পারো বা 21.1 করতে পারে। পয়েন্টের পরে এক সংখ্যা 2 সংখ্যা পর্যন্ত তুমি ইয়ে করবে, কিন্তু 21, একটাতে 21 করলাম, একটা 22 করলাম, একটা 23 করলাম, গড়ে 22 করলাম, এরকম হবে না। 21-এর পরে 22 হতে গেলে অনেকগুলা ঘর পার করতে হয়। তো এই জন্য এই জিনিসগুলো খেয়াল করতে হবে। 0 থেকে করলে, হ্যাঁ, যখন খাতাটা লিখেছে, যখন সে কাজ করেছে, হ্যাঁ, তখন হয়তো তার 0 ছিল না, তার জন্য সে লিখেছে। কিন্তু আমরা যখন খাতা লিখবো, তখনও কি আমার আমার বুড়েটাও কি 0 ছিল না, যে আমি 5.1 লিখেছি? ওকে, এখন আমরা 1 নম্বর এক্সপেরিমেন্টের খাতা লেখাটা শেষ করি। খাতা লেখাটা প্রথমে এক্সপেরিমেন্টের নম্বর দিব 1 নম্বর, সেটা পরীক্ষায় যেভাবে লেখা আছে সেভাবে লিখবো। তারপরে মূলনীতি লিখলাম একটু, তো মূলনীতি লিখে আসলাম। মূলনীতির পরে এখানে অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুতি এমন ভাবে কালার পেন্সিল দিয়ে বা কালার পেন দিয়ে লিখবা যে আমি বুঝতে পারি যে অক্সালিক অ্যাসিডের প্রস্তুতি সে লিখেছে। অক্সালিক অ্যাসিডের প্রস্তুতির পরে আবার একটু মূলনীতি আসলো, সেটা কিসের?
টাইট্রেশনের মূলনীতির মধ্যে কিছু নাই, শুধুমাত্র একটা বিক্রিয়া আছে। তারপরে সক অক্সালিক অ্যাসিড দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টাইট্রেশন। প্রত্যেকটা শকের উপরে শকের শিরোনাম হবে, প্রয়োজনে কালার পেন দিয়ে হবে। শকের নিচে হিসাব। তাড়াহুড়া করে লিখতে গিয়ে অনেকে হিসাব আগে লেখে পরে শক লেখে আর কি, খেয়াল থাকে না। এগুলা যারা ক্লাস করছো তাদের খাতাগুলা যাতে আলাদা হয় অন্যদের থেকে, যারা ক্লাস করছে না তাদের থেকে, যাদের খাতাটা একটু ভালো হয় দেখে, যাতে একটা টিচার, কারণ আমি তো একাই খাতা দেখি না, সবাই মিলে খাতা দেখি। এবং অনেকে মনে করে প্র্যাকটিক্যাল খাতা মনে হয় দেখা হয় না, প্র্যাকটিক্যাল খাতাও দেখা হয়। ইভেন এই যে অনার্স ফার্স্ট ইয়ারের একটা ক্লাস নিয়েছিলাম, তো ওরা মনে করছে দেখা হয় না, ওরা মনে হয় এমনি হয়তো স্যার এমনিতেই পড়ানোর জন্য ইয়ে করছে। কিন্তু যখন আমি খাতার ছবি তুলে ওদের পাঠাইছি ওদের, ওরা বলছে স্যার আমরা তো ভাবছি যে মনে হয় খাতা আপনারা দেখেন না আর কি। আমি বলছি দেখো দেখি না, আমি বলেছি যে এখানে ফলাফল লিখতে হবে, দুইটা ক্যাটায়নের নাম লিখতে হবে, দুইটা অ্যানায়নের নাম লিখতে হবে, যে দেখো যে আমার কথা সঠিক হয়েছে কিনা। অনেকেই লেখেনি ফলাফল। তো ওইরকম তোমরা এরকম মনে করো না, কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিবর্তন আসতে পারে। ধর হঠাৎ করে আমার একটা মিটিং, আমি নাই, অন্য একটা টিচার খাতা দেখছে, তাহলে যদি সেই টিচার যদি খাতা দেখে, তাহলে যদি দেখে যে এই স্টুডেন্টের লেখা খুব সুন্দর, সাজিয়ে গুছিয়ে লিখেছে, তাহলে অবশ্যই সেই জায়গায় মার্কটা বেশি হবে। তো আমরা আবার খেয়াল করলাম, প্রথমে অবশ্যই একটা কালার পেন দিয়ে আমাকে বোঝাতে হবে যে আমি লিখেছি অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুতি, কারণ এটার জন্য মার্ক আছে 5। তারপরে হলো 10 মার্ক আছে কোথায়, 10 মার্ক আছে কি বলে এই যে এখানে টাইট্রেশন, এখানে আবার আছে কত মার্ক, টাইট্রেশনের হিসাব আর শক। তারপরে তৃতীয় কাজটা কি, তৃতীয় ধাপ মানে হচ্ছে ফেরাসের পরিমাণ নির্ণয়। সেক্ষেত্রে বিক্রিয়া কার্যপদ্ধতির মধ্যে বেশি কোনো কার্যপদ্ধতি নাই, শক, শকের নিচে হিসাব। হিসাবের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কি করতে হবে, হিসাবের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখানে দেখো হিসাবটা যেভাবে করেছে 10 ml নমুনার পরিমাণ বলে দ্রবণের আয়তন শক্তি মাত্রা এইটা দ্বারা গুণ করে দিছে আর কি। কত ml এ, 10 ml। তাহলে আমি একটা জিনিস বুঝলাম না, এখানে যে হিসাবটা লেখা আছে, কি? হুম, দেখো সবাই একটু খেয়াল করো, আমি কেন তোমাদেরকে একটু এই যে এই রাতে কষ্ট দিচ্ছি। এখানে কি লেখা আছে, KMnO4 এর আয়তন, তো KMnO4 আয়তন 20.5, KMnO4 এর আয়তন কত, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন কত লেখা এখানে, আর এখানে কত লেখা, আর এখানে কত লেখা, দেখছো এই জায়গায়? এখন তোমরা কি তাই লিখছো না ঠিক করে লিখছো বলো, সবাই একটু মিলায় দেখো তো, এখানে কত, এখানে কত, আর এখানে কত, সবাই কি এই স্যার জায়গায়? তাই তো লিখছি। হ্যাঁ, স্যার, যা ছিল পুরানো খাতায় তাই লেখা খাতায় যেমন আছে ওইভাবেই লেখা হয়ে গেছে। স্যার হ্যাঁ। হুবহু ওইটাই দিচ্ছি। তাহলে আমার কথা হলো যে আমার 10 ml নমুনাতে 10 ml কি, 10 ml হলো আয়রন। আচ্ছা, তো সেই নমুনাতে কি পরিমাণ আয়রন আছে এটা বের করার জন্য সূত্র কি লিখেছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়তন, তো আয়তন হয়েছে 20.5। এখানে ঠিক আছে 20.5 লিখছে, কিন্তু এখানে 21 লিখছে, এইটা কোথায় পাইছে আমি জানি না 1 নম্বর। তারপরে কি 0.9968, এখানে লিখছে 0.9968। স্যার কথা আটকে সবার কাছে কি কথা আটকে যাচ্ছে? না স্যার। না স্যার। স্যার। না স্যার ঠিক আছে। আচ্ছা, আমি একটু স্লো বলি, আমি একটু জোরে বলে ফেলেছি। তো এখানে একটু দেখি যে আমরা প্রথম প্রথম যে অংশ, আমাকে একটু বোঝাও যে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের শক্তি মাত্রা কত নির্ণয় করলে, একটু বলো তো এখানে। বলো কত। 0.04724। ওকে, তার মানে আমরা হলো জিরো, আমরা প্রথম থেকে যে কাজটা যদি আমরা বুঝতে চাই, আমি অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরি করলাম, এই যে এখানে অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরি করলাম। এখন যেই অক্সালিক অ্যাসিড দ্রবণটা তৈরি করলাম তার ঘনমাত্রা কত হইলো, এই ঘনমাত্রাটা কার হইলো 0.996, এই ঘনমাত্রাটা কার হইলো,
বলো, কার ঘনমাত্রা এটা? শোনা যাচ্ছে কথা? জি স্যার। হ্যাঁ, একটু আবার সিকোয়েন্স দেখো। আমি প্রথমে বললাম প্রমাণ অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতি, তো দ্রবণ প্রস্তুত করতে যাচ্ছি। তো প্রস্তুত করার পরে তো আমি আমি যে ঘনমাত্রাটা এখানে দেখা যাচ্ছে সেটা কার হবে তাহলে? অক্সালিক অ্যাসিডের। অক্সালিক অক্সালিক অ্যাসিড। অ্যাসিডের। এখন সেকেন্ড টাইম আর কাজ কি, যে যেটা আমি তৈরি করলাম অক্সালিক অ্যাসিড, সেটা দিয়ে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নির্ণয় করব। তাহলে আমি যেখানে লিখছি যে অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা এত, অক্সালিক অ্যাসিড নিলাম 10 ml, তারপরে 21 দশমিক, এখানে লিখছি 21, আর এখানে লিখছি 21.1, এখানে লিখছি 21, এখানে লিখছি 21.1, আর অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা এত, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা এত। তাহলে যাই হোক, এগুলো ছোটখাটো ভুল নয়, বাদ দিলাম। অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা ধরলাম 0.047 এত। তো সেইটা নিয়ে গিয়ে তো পরে পরে আমি ম্যাথ করব। তো সেই ম্যাথের ক্ষেত্রে আমি কত লিখলাম এখানে? তাহলে এটা কার কার ছিল? তারপর মাঝখানে একটা জিরোও নাই। তাহলে এই ঘনমাত্রাটা কার বলো? কার হইতো না, উপরে তো কোথাও এই 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 মান নাই। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি 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 তাহলে স্যার। স্যার। তাহলে তাহলে বুঝতে পারছো কি ম্যাসিভ সমস্যা আছে আর কি। তো তোমরা এইটা ঠিক করার চেষ্টা করবা, প্রয়োজনে তোমরা তোমাদের নোটবুকে কাটাকাটি হলেও সমস্যা নাই, এটা এক্সটার্নাল স্যার দেখলেও সে স্যার বুঝবে। বলো। স্যার আমাদের নোটবুকে তো তাহলে অনেক ভুল আছে, এখন কি আবার শুরু থেকে লিখবো, মানে সবগুলো না, ঠিক করে? না, নোটবুকে শুরু থেকে লেখার দরকার না, নোটবুক তো প্র্যাকটিস বুক এক ধরনের। স্যার ওখানে মানে অনেক গোলমাল আছে, মানে প্রচুর, আপনি মাত্র যেরকম দেখালেন। হ্যাঁ, তো জি স্যার, অনেক সেইটার বড়। জন্য, সেই জন্য তো আমরা ওই জায়গাটাতে তো ফোকাস করছি যে তুমি কিভাবে করবে, আমরা যখন ফাইনাল পরীক্ষা কিভাবে করব, বা প্রয়োজনে আমার নোটবুকটা পেন্সিল দিয়ে বা অন্য একটা কালার দিয়ে আমি কারেকশন করব, যাতে এক্সটার্নাল স্যার যদি খাতা উল্টায়াও দেখে তাহলে সে বুঝবে যে না, এই স্টুডেন্টটা পুরাতন খাতা লিখেছিল, বা তুমি ব্যাখ্যা দিতে পারবে স্যার আমি পুরাতন খাতাতে লিখে দিয়েছিলাম, পর এটা স্যার কারেকশন করেছি, আমরা বুঝে বুঝে কারেকশন করেছি। তো তখন বলবে যে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে প্রথম কাজ আমার অক্সালিক অ্যাসিড তৈরি, এখান থেকে একটা রেজাল্ট আসলো। এই রেজাল্টটা ছিল অক্সালিক অ্যাসিডের, তাও ছিল পয়েন্টের পর একটা জিরো ছিল। সেইটা দিয়ে আমরা টাইট্রেশন করলাম, টাইট্রেশনে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন হলো 21, এখানে লিখলাম 21.1, এখানে লিখলাম 0. এটা ঠিক আছে। এখান থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রা সেটা বের করলাম 0.04, সেইটা নিয়ে গিয়ে আবার কাজ করলাম শেষে। তাহলে এখানে আয়তন লিখলাম 20, এখানে 21, এখানে তাহলে 20 ঠিক আছে, এখানে এটা ঠিক নাই। যদি মাঝখানে জিরো লিখতো তাও তো হয়তো অক্সালিক অ্যাসিডের, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল বলো? 0.04, ওইটা হওয়া উচিত ছিল। 7 সামথিং। হ্যাঁ, এই যে 0.047 সামথিং। আমি ক্লিয়ার করতে পারছি? জি জি স্যার। স্যার। তাহলে স্যার এখন নোটবুকে যদি ঠিক করি তাহলে কি সমস্যা হবে, মানে কোনো কাটাকাটি সমস্যা তো নেই, নোটবুকে হয়ে কাটাকাটি যাবে? করলেও সমস্যা নাই, পেন্সিল আচ্ছা দিয়ে ঠিক করবা। এক্সটার্নাল স্যার বরঞ্চ যদি ঠিক করা থাকে সে বুঝবে যে এটা ঠিক ভুল ছিল স্যার, পরে আমরা কাজ করে ঠিক করেছি, আমাদের একটু ভুল হয়েছিল আর কি, আমরা তো পুরাতন খাতা দেখে লিখে ফেলছিলাম। পরে স্যার আমরা যখন প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস ক্লাস দেখে দেখে আমরা এটা সঠিক করে লিখেছি। তাহলে এই জায়গাটা যাতে কোনোভাবে ভুল না হয় সেটা খেয়াল রাখবে, এই জন্য আমি এইটা পুরোটার তোমাদের যে পিডিএফ ফাইল নিয়ে আসছি। তাহলে 1 নম্বর এক্সপেরিমেন্টটা মোটামুটি একটা জায়গায় আসলো বলে আমার মনে হচ্ছে, যে মোটামুটি একটা জায়গায় চলে আসছে। এখন 1 নম্বর এক্সপেরিমেন্টটার মধ্যে থেকে যত ভাইবা বা আদার যে বিষয়গুলো সেগুলো এখানে হবে। তো এখন লাস্ট কথা হচ্ছে যে আমাদের হিসাব করার জন্য একটা নিয়ম দিয়ে দিয়েছে। এইটা আমরা যদি উপরে এদের কথা মতো কাজ করি, তাহলে আমার হিসাব করতে একটা তারা কি দিয়েছে, সুন্দর করে একটা সমীকরণ করে দিয়েছে। লাস্টের টাইট্রেশনে যদি 1 ml হয়, তাহলে তার ঘনমাত্রা হয়, তার পরিমাণ হয় এত। তো 1 এর কাছে 2 হলে কত হবে? এটা ডাবল।
ওয়ানের কাছে 2 হলে এটা কি হবে? ডাবল হবে। ডাবল হবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, 0.1 এখানে আছে, 0.1 আছে। 0.1 যদি থাকে, ওয়ানের জন্য কি হয়? 0.1 যদি থাকে, ওয়ানের জন্য কি হয়? ভাগ 0.1। মানে একটা জিনিস তোমাকে বললো এভাবে, ম্যাথ, ধরো ম্যাথমেটিক্যাল ইস্যু, তোমাকে বললো 0.1 এর জন্য যদি হয় জিরো স্যার ঐকিক পয়েন্ট নিয়মের জিরো মতো অনেকটা। হ্যাঁ 5585, তাহলে একের জন্য কত হবে বলো? ভাগ 0.1। 0.047 এর জন্য কত হবে? স্যার আমার উপরে গুণ মাউস হাত হবে। দিও না, উপরে গুণ হবে। স্যার গুণ হবে। আচ্ছা, এবার 1 ml এর জন্য যদি এটা হয়, তাহলে তোমার ধরো যদি উত্তর বেরোয় এই 27 ml, ধরো উত্তর তোমার পরিমাণ বেড়েছে 27 ml, 27 mlটা কি করবে এখানে? এটার সাথে গুণ হবে। গুণ হবে। তাহলে আমরা যে ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছে, সেই ক্যালকুলেশনটা মূলত পুরাতন নিয়মে করা হয়েছে। কিন্তু আমাদের নিয়ম অনুসারে, মানে কি বলে, প্রশ্নের, আমাদের না সরি, প্রশ্নের নিয়ম অনুসারে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমেই আমাকে ওই সমীকরণটা লিখতে হবে, 1 ml, 0.1 নর্মাল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইটা যদি এতটুকু থাকে, তাহলে আমার ইয়ার পরিমাণ, লোহার পরিমাণ তারা বলে দিয়েছে 0.05584 না কত, তো বলে দিল, হ্যাঁ 5585, 5585 বলে দিয়েছে। আমাদের প্রশ্ন 5585 গ্রাম লোহা বলে দিয়েছে। তো এটা যদি বলে দেওয়া থাকে, এখন মনে করো তুমি ক্যালকুলেশন করে পেলে এই জায়গায়, ধরো এটাই পেয়েছো, তাহলে এখন তুমি এখানে কি লিখবে? 1 ml এর জায়গায় কত তোমার? এখানে তো 1 ml, 1 ml এর জায়গায় তুমি পেয়েছো 20.5। 20.5 এখানে গিয়ে কি হবে? গুণ হবে 20.5, তাই কি না? জি স্যার। 20.5। আচ্ছা, তো এখানে ছিল 0.1, বাট তোমার ঘনমাত্রা তো 0.1 পাওনি, তুমি পাইছো 0.0472 এরকম পাইছো, এরকম পাইছো, সরি এখানে নর্মাল ছিল আর কি, নর্মাল। তাহলে এরকম নর্মাল পাইছো। তাহলে এখন এইটার জন্য এটা ছিল, আর এটার জন্য কিভাবে করব? ভাগ 0.1 গুণন 0.0472। এই পুরো হিসাবটাকে বুঝতে পারলে কিনা দেখো। জি স্যার। মানে আমাদের এইখানে এটা হলো পুরাতন পুরাতন আমলের হিসাব। এখন নতুন আমলের হিসাবে আমাদের কিন্তু বলে দিয়েছে যে এই সিস্টেমে হিসাব করব। এটার একটা রেফারেন্স দিয়েছে যে একের জন্য এতটুকু পাওয়া যায়। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করে এখানে তুমি 20.5 পাও, তাহলে এখানে 20.5 দ্বারা গুণ। আর এখানে যদি 0.1 এর কাছে পয়েন্ট অন্য কিছু থাকে, তাহলে ভাগ 0.1 গুণ ওই অন্য যেটা পাবে সেটা পাবে আর কি। হিসাবটা বুঝেছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন সব শেষে আর একটা বিষয়, সেটা হলো, আমি তো পড়েছিলাম আগে, মাঝখানে আবার বলতে ভুলে গেছি। স্যার তাহলে পরীক্ষা হলে মেন খাতায় তো শর্তে দেওয়ার নিয়ম অনুসারেই করা লাগবে হ্যাঁ, প্রশ্নের যে। শর্তে দেওয়া নিয়ম অনুসরিত করতে হবে, তাছাড়া তো স্যাররা বলবে যে এইটা কিভাবে করলে, আমাদের তো প্রশ্ন এখানে একটু বলো তো দেখি। আমরা যদি এইখানে, আবার ওইটা বলতে ভুলে গেছিলাম, এখানে আমরা কি বের করেছি? এখানে এই জায়গাটা কত? এটা কি নর্মাল না? নর্মাল দ্রবণ না? জি জি স্যার। স্যার। আর এইখানে তোমরা একটু, তোমরা সবাই কি লিখেছো দেখো তো একটু, যারা খাতা দেখে লিখছো, তোমাদের খাতায় কি আছে? মোলার না নর্মাল? স্যার মোলার মোলার লেখা। মোলার আছে লেখা তাহলে স্যার। এক জায়গায় নর্মাল আর এক জায়গায় মোলার হবে। স্যার আমি নর্মাল লিখেছি। ওকে, ভেরি গুড। এই যে স্যার এইটা, আমরা নরমাল লিখেছি। ওকে ওকে, যারা যারা লিখছো তাদের জন্য কি, ওই যে আমার বাচ্চার মতো স্টার, স্টার দিয়ে দিলাম, যাও। ঠিক আছে। আচ্ছা।
তো যাই হোক, এরকম ভুলভ্রান্তিগুলো তোমরা সুন্দর করে ক্লিয়ার করবে। আর আর একটা ছিল কি, ভিনেগার। তোমরা তো ভিনেগারও করেছো, আমরা তো কাউকে ভিনেগার দিব, কাউকে দিব। তো আগের যে টাইট্রেশনটা ছিল সেটা হলো জারণ বিজারণ টাইট্রেশন, হ্যাঁ, রেডক্স টাইট্রেশন। আর পরের যেটা, আমি জানি না 16-16 মাঝখানে কোনো পেজ, একটা একটা পেজ ফাঁকা পড়ে গেছে নায়কের এখানে। যাই হোক, পরের যে টাইট্রেশন ভিনেগারের, ভিনেগারের আমরা টাইট্রেশনের লাস্টে যে অংশটা, সেটা কার সাহায্যে করছি? ভিনেগারের অংশটা কার সাহায্যে করছি? ভিনেগার কই এখানে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে, তাই না? জি স্যার। জি স্যার। সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে করছে। ভিনেগার কোথায় আছে এখানে? যাই হোক, একটা পেজ মনে হয়। তো আচ্ছা, প্রশ্ন দেখে বলি। তো ভিনেগার যদি করি, তাহলে প্রথমে অক্সালিক অ্যাসিডের প্রবন্ধ বন্ধ তৈরি এখানেও আছে। প্রমিতকরণ আগে ওখানে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, আর এখানে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের। সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। সেকেন্ডারি। তার জন্য তো অক্সালিক অ্যাসিড দ্বারা প্রমিতকরণ করা হচ্ছে। তো এইখানে যেহেতু আগেরটা ছিল হলো তোমার রেডক্স টাইট্রেশন, মানে জারণ বিজারণ, বাট এটা কিন্তু রেডক্স টাইট্রেশন না, এটা হলো অ্যাসিড বেস টাইট্রেশন। এটা খেয়াল রেখো। আগেরটা যেটা, সেটা হলো আহ, জারণ বিজারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে MnO4 এর সাথে FeSO4। এখানে কিন্তু অ্যাসিড খান নাই, এটা কিন্তু অ্যাসিড খান না। আর এখানে হলো অ্যাসিটিক অ্যাসিড, মানে এটা CH3COOH অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারের একটা টাইট্রেশন করতে হবে, এটা হলো আমার মূল কাজ, এই 3 নম্বর যেটা। কিন্তু এই কাজটা করতে গেলে আগে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রমিত করতে হবে, আর প্রমিত করতে গেলে অক্সালিক অ্যাসিডের সাথে করতে হবে। তাহলে অক্সালিক অ্যাসিডটাও তো হলো অ্যাসিড, এটাও তো একটা অ্যাসিড, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য টাইট্রেশন, এটা হলো অ্যাসিড বেস টাইট্রেশন। তাহলে এই টাইট্রেশনটার নাম হলো অ্যাসিড বেস টাইট্রেশন। আর এখানে আমাদের ফেনপথ্যালিন একটি নির্দেশক দেওয়া আছে, ফেনপথ্যালিন নির্দেশক দেওয়া আছে। তাহলে এখানে তো ওইটার মতো সবগুলাই সব আমাদের সব বিষয়টা এখানে আসছে ওইটার মতোই, যে প্রমাণ দ্রবণ কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, অক্সালিক অ্যাসিডের সংকেত টঙ্কেত সব একই রকম হলো। তাহলে এখান থেকে এই পর্যন্ত সবই আমাদের কাজ একই থাকলো, মানে এখানে আলাদা কোনো কিছু নাই। এখন বলো, এখান থেকে আলাদা কোশ্চেন কি হতে পারে? আলাদা কিছু নাই, কিন্তু তারপর কি হতে পারে বলো এইটার মধ্যেকার? হচ্ছে কেন, জুম হয়ে যাচ্ছে? ও, এখানে দেখে নাও। এখান থেকে ওকে। তো এখন এখানকার ইয়া হলো, একটু বলে দিই যে ফেনপথ্যালিন নির্দেশকটা কেন ব্যবহার করা হলো, অন্যটা কেন হলো না, কে বলবে? আমাদের তো আরো অনেক নির্দেশক আছে, আছে না? মিথাইল অরেঞ্জ আছে। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন হলো, মানে কনসেপ্টটা হলো স্যার সবল। তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিড থাকলে ভেরি গুড, ফেনফথেলিন ভেরি গুড, ব্যবহৃত হয়। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সবল ক্ষার, সবল অ্যাসিড, সবই যদি সবল হয়, তাহলে যে কোনো নির্দেশক ব্যবহার যে করা কোনো যাবে। নির্দেশক। অ্যাসিড যদি সবল হয়, অ্যাসিড সবল, আর ক্ষার যদি দুর্বল হয়, তাহলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। আর এখানে হলো ক্ষারটাই হলো সবল, এই যে ক্ষারটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এটা হলো সবল। আর অ্যাসিড যেটা অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হলো দুর্বল। এই জন্য এখানে এই নির্দেশক ব্যবহার করা হয়েছে। তাহলে এক নম্বরে দুইটাই হলো অ্যাসিড। তো প্রথমটা লোহার পরিমাণ নির্ণয়, পরেরটা ভিনেগারের পরিমাণ নির্ণয়।
দুইটা আমাদের শেষ হলো। আমরা এগুলো শেষ করব। কালকে আমরা কপার নিকেল করব। এখানেও কিছু বিষয় আছে, আমি দেখলাম যে খাতায় তোমাদের সমস্যা আছে। এই যে সংকেত, অনেক কিছু সমস্যা আছে, মানে সেটা আমরা দেখব একটু। না, এখন আর না দেখি। আমি দেখলাম যে অনেক খাতায় যে বিক্রিয়া, দুইটা বিক্রিয়া একসাথে পাশাপাশি এমন ভাবে লেখা মনে হচ্ছে একটা বিক্রিয়া, কিন্তু দুইটা বিক্রিয়া একসঙ্গে একসঙ্গে লেখা আছে সেই জায়গায়। তো এরকম অনেকগুলাই ভুল আমি দেখেছি। তোমাদেরটাতেও থাকবে হয়তো, কারণ যেহেতু এক জায়গা দেখে লেখা, একই জিনিস দেখে লেখা। যেমন এই যে এটার কথা বলছি, এখানে এখানে কয়টা বিক্রিয়া আছে? তোমাদেরটা কি এভাবে লেখা, না তোমাদেরটা কেউ সঠিক করে লিখেছো? তোমাদেরটা কি সেম লেখা না আলাদা লেখা? স্যার সেইমই। তাহলে এইখানে কিন্তু বিক্রিয়া হবে দুইটা, কিন্তু এখানে একই সাথে এমন ভাবে লেখা, হ্যাঁ, মনে হচ্ছে যে একটা বিক্রিয়া। এখানে দেখো যে এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন। কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে কিউপ্রাস আয়োডাইড পটাশিয়াম আয়োডিন এই পর্যন্ত হবে। আচ্ছা, পরে আবার আয়োডিনকে আবার লিখতে হবে, মানে নিচে আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেট মিলে আবার আয়োডিন এখানেও থাকবে, নিচেও থাকবে। কলমটা কই বাবা? হুম, মানে বুঝাইলাম হচ্ছে এই যে এই কই গেল, এই যে এখানে এই পর্যন্ত একটা হবে, ঠিক আছে, এই পর্যন্ত। আর এটা নিচে আসবে এখান থেকে, আবার হবে আয়োডিন, আবার আসবে, আসার পরে এনএ Na2S2O3, এর সামনে 2 থাকবে, এরকম হবে। এটা দুইটা বিক্রিয়া, এখানে একটা বিক্রিয়া করে লেখা। এখানেও এরকম কিছু কিছু সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপাতত 2 নম্বর 1 নম্বর এক্সপেরিমেন্টের যা যা প্রশ্ন বলেছি, যা যা বিষয়গুলোকে আমলে নিতে বলেছি, খাতা দেখার সময়, লেখার সময় যেগুলো খেয়াল রাখতে বলেছি, প্রয়োজনে নিজ নিজ নোটবুক পেন্সিল দিয়ে কারেকশন করে নাও, যাতে তাড়াহুড়া করে ওই দিন আবার ভুল না করে বসো আর কি, মানে ভুলটাই আবার যাতে উঠায় না দাও, প্রয়োজনে পেন্সিল দিয়ে ঠিক করে নাও আর। ঠিক আছে সবাই? ওকে স্যার। জি স্যার। স্যার ভিনেগারে কোনটা কোনটা ভুল আছে একটু আচ্ছা, দেখে। ভিনেগারটা দাও, দেখবো পরে আর কি। এখন, ওকে আজকে স্যার। এ পর্যন্ত রাখি, হ্যাঁ। ঠিক আছে, সবাই কিন্তু পড়িও আর কি, পড়াশোনা করিও। কারণ পড়াশোনা করলে একটু কনফিডেন্ট বাড়বে, উত্তর দিতে পারলে দেখা যাচ্ছে মার্ক হয়তো আহ, দেখা যাচ্ছে যে আমরা যারা রেগুলার ক্লাস করছে বা ভালো স্টুডেন্ট, যাদের রেজাল্ট ভালো, তাদেরকে তো মার্ক একটু বেশি দিতে হয় যে জায়গাটায় টিচাররা দিতে পারে। কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ভালো স্টুডেন্ট, আমরা মনে করলাম যে এই স্টুডেন্টটা ভালো, স্যারকেও বললাম যে স্যার আমাদের কিন্তু রেগুলার স্টুডেন্ট, পরিচিত স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, একটু মার্ক বেশি দেন। ওই সময় যখন প্রশ্ন জিজ্ঞাসা করলো আর প্রশ্নের মানে উত্তর দিতে পারছো না, বা একেবারে হা হয়ে দাঁড়িয়ে আছো, বসে আছো, তখন আমাদের একটু খারাপ লাগে। তো সেই জায়গাটা যদি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর করে উত্তর দাও, আমাদেরও ভালো লাগে, তোমাদের একটু কনফিডেন্ট লেভেল বাড়ে। তো সেখান থেকে চেষ্টা। সবাই আজকে এই পর্যন্ত থাক, ক্লাস ভালো থাকো সবাই। স্যার একটা কথা বলি, বলো। আমাদের প্র্যাকটিস ক্লাসটা আর একটা দিন যদি করা যেত, একদিন? মানে জি হচ্ছে স্যার। বাকি স্যার ছিল আরো তো। কিছুদিন দিলে ভালো হতো। স্যার আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। জি আচ্ছা, স্যার আমি আমরা। দেখি করা যায় কিনা, মানে আমরা একটু প্রেশারের মধ্যে আছি, আর জিনিসপত্র কিছুটা কমে গেছে, ওইগুলো আমরা তো উঠাতে পারি না আর কি, কিছু সরকারি ইয়ের থেকে পাবো, ওগুলো এখনো পাই নাই। দেখি পেলে আমি একটা দিন বা 2টা দিন ইয়ে করতে পারি কিনা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।